নমস্কার, আমি মৌমিতা। ক্লিক এন্ড বিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বুঝতেই পারছেন যে 26-এর বিধানসভা নির্বাচন এক প্রকার বাংলার দোরগোড়ায় কড়া নাড়ছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি তারা ভোটের ময়দানে জোরদার নেমে পড়েছে। সেই পরিস্থিতিতে বিজেপির ভাবনাটা ঠিক কি, বিজেপি কিভাবে তারা কাজ করবেন, ভোটের তাদের পরিকল্পনাটা ঠিক কি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। ওনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। যে বিষয় নিয়ে শুরু করলাম, যে ভোটের ময়দান সরগরম। এই পরিস্থিতিতে বিজেপি তাদের যে ড্রপ বক্স, মানে বিজেপি যারা প্রার্থী হতে চান সেই ড্রপ বক্সের ব্যবস্থা করেছেন। আপনি সেই ড্রপ বক্সে সিভি দিয়েছেন? এটা নিয়মের মধ্যে পড়ে, যারা যারা প্রার্থী হতে চান, কারণ ইলেকশনে বহু ধরনের তো কাজ থাকে, নানান ধরনের। এবার সেই কাজের জন্য প্রচুর কর্মী নেতৃত্ব তাদের দরকার হয়। এবার সেই ক্ষেত্রে প্রার্থী হওয়াটাও সেই কাজগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার এই ক্ষেত্রে নিয়ম মেনে যে কোনো পরিশ্রমী কর্মী যারা রয়েছেন তারা প্রার্থী হওয়ার আবেদন করতে পারেন। তো ফলত এখনো চলছে সেই প্রক্রিয়া। আমি এখনো জমা দিইনি, জমা দেওয়ার সময় রয়েছে, তো জমা দেব। যদি কোন কোন আসনে দেওয়ার ইচ্ছা আছে? আমাদের না নিজস্ব প্রথমত হচ্ছে যে কোনো ব্যক্তিগত ইচ্ছা বলে না কিছু থাকে না কোনো সাংগঠনিক দলে। এবার সেটা সব সাংগঠনিক দল মেনটেন করতে পারেন না। ভারতীয় জনতা পার্টি প্রবলভাবে সেটা করে, যে কোনো কেউ জমা দিলেন, তারপর সেখানে লোকাল সার্ভে হয় যে 10টা নামের মধ্যে মানুষ কোন বিধানসভায় কাকে চাইছে, সেই রকম সমীক্ষাগুলো হয়। এবার সেই সমীক্ষাগুলোকে নিয়ে রাজ্য নেতৃত্ব এবং যেহেতু সর্ববৃহৎ সর্বভারতীয় দল কেন্দ্রীয় নেতৃত্ব তারা মিলে আলোচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মানে গণতান্ত্রিক নেতৃত্বর কথা আমি বলছি এখানে। সেখানে একটা কোর কমিটি, স্টেট কোর কমিটি থাকবে, ইলেকশনের জন্য কেন্দ্রীয় কোর কমিটি থাকবে। দেখুন, এই রাজ্যে তৃণমূল বলুন বা সিপিএম এর মতো দল বলুন, এমনকি কংগ্রেসও বলুন, কংগ্রেস সর্বভারতীয় স্তরে তার পরিচয় পরিচিতির জায়গা কিছুটা হলেও এখনো রয়েছে, এবং সর্বভারতীয় দল হিসাবে তারা কাজ করে বেশ কিছু রাজ্যে। সিপিএম এর সেসব বলতে তেমন কিছুই নেই, ওই টিম করে জ্বলার মতো, কারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এবার মানুষের ইচ্ছা, মানুষ কেন সিপিএমকে বা এই বামপন্থাকে কেন সারা পৃথিবী থেকে মুছে দিচ্ছে, কেন ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করতে চাইছে, বা পশ্চিমবঙ্গের ভোটার 34 বছর ধরে ডাকভোটের সঙ্গে থাকা একটা রাজনৈতিক দলকে কেন সোচ্চারে মুছে দিচ্ছে। তো যাই হোক, তাদের ক্ষেত্রে, এই সিপিএম এর ক্ষেত্রে তারা লোকাল 2-1 নেতা মিলে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, কারণ তাদের থেকে মানুষের প্রত্যাশা নেই। আচ্ছা, আপনি যে বামেদের প্রসঙ্গ তুললেন, এবং সম্প্রতি দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে বাম নেতা প্রতিকুল রহমানের কথা। তিনি যদিও এখন বামে নেই, তিনি শোনা যাচ্ছে সম্ভবত তৃণমূলে যোগদান করবেন, এবং আজকেই তৃণমূলে যোগদান করার কথা। বিজেপিতে কেন যোগদান করলেন না? বিজেপি কি বামেদের চাইছে না, নাকি এখানে বিজেপি বারংবার বা বামেরা যে কথা বলে যে মোদির সঙ্গে মমতার সেটিং, আদপেই সেই তত্ত্বটা আলাদা? আমি এই বিষয়ে একটু পরে আসবো। তো যাই হোক, তো সিপিআইএম এর পছন্দ অপছন্দ বলে কিছু নেই, তো কারণ তাদের কাছ থেকে মানুষের কোনো প্রত্যাশাই নেই। তারপরে আসে হচ্ছে তৃণমূল, এটা প্রাইভেট কোম্পানির মতো, যেভাবে কংগ্রেস সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী চালান। তাদের ইচ্ছা হলেই যে কোনো যোগ্য কালকে অযোগ্য হয়ে যান, যে কোনো অযোগ্য কালকে যোগ্য হয়ে যান। ঠিক সেটাই পশ্চিমবঙ্গে আমরা জানি যে তৃণমূল করে।
ধরা করার দল, যে যাকে বেশি ধরতে করতে পারবে, তেল টেল দিতে পারবে, সম্পর্ক বজায় রাখতে পারবে, তাতে যোগ্যতা থাকুক আর না থাকুক, বা বিশেষ করে চুরির পক্ষে যারা নামযশ কামিয়েছেন, বদনাম, তাদের একটা অগ্রাধিকার থাকে যে এ চোর হিসেবে খুব পটু, একে ক্যান্ডিডেট করা যেতে পারে। কিংবা এমন কোনো মুখ যে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য তিনি চোরকে সমর্থন করে দিতে পারেন মানুষের বিপক্ষ গিয়ে, তো তাদের ক্যান্ডিডেট এরকমই তৈরি হয়। আপনি এই কথা কেন বলছেন? আপনি এককালীন তৃণমূলে ছিলেন বলে? আমি তৃণমূল দলে তো ছিলাম না। তখন তৃণমূল করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও আপনার মুখ থেকে তখন শোনা গিয়েছিল। আমি তৃণমূল কোনোদিন রাজনীতি করিনি, রাজনীতির কোনো পদও ধরতাম না, কোনো কমিটির মধ্যেও ছিলাম না। আমি সরকারি কাজ পরিচালনা করতাম, মন দিয়ে সেই কাজগুলো করেছি। যারা ডিএ পায়নি, মমতা বিরুদ্ধে আন্দোলন করছেন, রাস্তায় বসে থাকছেন, যাদের বেতন আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আবার সুপ্রিম কোর্ট যে দিয়ে দেওয়ার কথা বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের, তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই করতে হয়। ঠিক আছে, তো যাই হোক না কেন, তৃণমূলের বাদ বিচারের এই মুহূর্তে অবকাশ নেই। তারা শুধুমাত্র প্রার্থী খুঁজছেন যে চোর হিসেবে ইমিডিয়েটলি ধরা পড়েনি। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা। বিজেপির মতো সাংগঠনিক দল, তাদের পদ্ধতি আলাদা। এবার দল যদি পরিষ্কার মনে করে, তারা যেমন 2021-এ পশ্চিমবঙ্গের অন্যতম সেরা কঠিন সিট দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে আমাকে দাঁড় করিয়েছিলেন। আমি অত্যন্ত লড়াই করি এবং চুরির কাছে হেরে যাই। চোর বা চুরির কাছে হেরে যাওয়া, তাতে না লজ্জা, তাতে না ভেঙে পড়া থাকে। এবং আপনারা জানতেন যে 2021-এ আমার উপরে 3বার এমন অ্যাটাক করা হয়েছিল যে আমি মারাই যেতে পারতাম। ভয় থেকে করে এরা। তো তৃণমূল এখন এসআইআর বন্ধ করতে পারলো না, অর্থাৎ চাল থেকে কাঁকর যে বেছে ফেলে দেওয়া, ভুয়ো এবং অযোগ্য যে বেছে ফেলে দেওয়া, পুরো সেই সিস্টেমটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং করে গিয়ে শেষকালে পারলো না। 70 লক্ষ মতো প্রায় নাম বাদের খাতায় রয়েছে, আরও সেটা বাড়তে পারে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি তৈরির চেষ্টা করছেন। তো যাই হোক না, এক কথায় বলতে গেলে একজন কর্মী হিসেবে প্রার্থী হয়ে লড়াই করাটাও আর একটা কঠিন দায়িত্ব, অন্য কঠিন দায়িত্বগুলোর মতোই। তাহলে সেই ক্ষেত্রে দল সিদ্ধান্ত নেবে যে আমায় কোন জায়গা থেকে দাঁড় করানো যায়। এবং এর মাঝখানে বিজেপির ওপরে জনসমর্থন বেড়েছে। এই চুরি, দুর্নীতি, কলাপ তুলে মানুষকে আর্থিক দিক থেকে খতম করে দেওয়া যে করাপ্টেড সরকারটা রয়েছে, তার বিরুদ্ধে কার্যত বহু মানুষ রোজ জমা হচ্ছেন। আর তারা ভরসা করছেন যে বিজেপি পারবে এটা পাল্টাতে। 2024-এর যদি ফলাফলের দিকে তাকানো যায়, ভোট সংখ্যার দিকে তাকানো যায়, যে হাজার চুরি লুটে তখন এই এসআইআর হয়নি বা ভুয়ো বাছাই তার প্রক্রিয়া হয়নি। ছাপ্পা ভোট, রিগিং কি লেভেলে হয়েছিল সবাই জানে। এত কিছুর পরে পশ্চিমবঙ্গে যে 7.5 কোটি ভোটার, তার মধ্যে কত ভুয়ো সেটা তো এখন জানতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে এই চুরি, জীবিত মানুষ মৃত মানুষ মিলিয়ে তৃণমূল ভোট পেয়েছিল বা নিজে ভোট দেখিয়েছিল যে 47% তারা ভোট পেয়েছে। আর এত চুরি, লুট, থ্রেট, হুমকির পরেও ভারতীয় জনতা পার্টিকে এককভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেয় প্রায় 40%। তাহলে গ্যাপটা দেখতে লাগছে কত? 39 পয়েন্ট সামথিং। আমি যদি 8%ও ধরি তফাৎ, ইলেকশনে, নির্বাচনে এই 8%টা তফাৎ নয়, তফাৎ হচ্ছে অ্যাকচুয়ালি 4%-এর। কারণ এই পড়ে থাকা ভোটগুলো যে গ্যাপটা রয়েছে, সেটা যদি বিজেপির দিকে একটা চলে আসে, তার মানে তৃণমূলের একটা কমল। তো তাই তফাৎটা হচ্ছে 4%।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দল এসআইআর হতে দেব না বলে যে প্রমাণটা দিয়ে দিয়েছিলেন যে যাবতীয় ভুয়ো ভোট যা এসআইআর পদ্ধতিতে বিভিন্ন রাজ্যে বাদ গেছে, কোটি কোটি বাদ গেছে। গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্য, লোকে বলে নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্য, আমি বলি যে ওটা গান্ধীজিরও রাজ্য, সেখান থেকে প্রায় কোটি খানেকের কাছাকাছি নাম বাদ গেছে। কি করে যায়? জনসংখ্যা তো কাছাকাছি পশ্চিমবঙ্গের মতো। আচ্ছা, আপনি যে বিষয় এক মিনিট, সেটা যেটা বুঝতে হবে যে তাহলে এই নানাবিধ রাজ্যে যেখানে কোথাও 70 লাখ, কোথাও 1 কোটির উপরে নাম বাদ গেছে, সেই রাজ্যের কোনো রাজ্য সরকার তো এসআইআর আটকাতে চায়নি। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু আইএনডিআইএ জোটের প্রচুর দলের নেতারা রয়েছে, তারা তো আটকাতে যাননি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আটকাতে চেয়েছে কেন? বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে স্বচ্ছ ভোটার তালিকা, যোগ্যদের ভোটার তালিকা তৈরি হওয়ার যে কাজ, সেই কাজে নিযুক্ত এই রাজ্যেরই সরকারি অফিসার, এটা নিয়ম, নির্বাচন কমিশন একটা 30-40 জন ব্যক্তি বিশেষের তৈরি হওয়া একটি কমিশন, যে রাজ্যেই নির্বাচন থাকে বা যে রাজ্যেই ভোট সংক্রান্ত, ভোটার তালিকা সংক্রান্ত পরিচ্ছন্নতা ইত্যাদি প্রভৃতি যা সংবিধানের নিয়ম অনুযায়ী করবার তাদের পাওয়ার আছে, তারা এম্পাওয়ার্ড, তারা সেই রাজ্যের সরকারকে বলেন যে আমরা তো নির্বাচন পরিচালনা করব, তো তাই তার আগে আমরা এই পরিচ্ছন্নতার কাজগুলো চাইছি, আপনারা সরকারি অফিসার দিন। তো তাহলে এই সরকারি অফিসাররা তারা কারা? যারা বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও, যারা অবারিত ভুল করেছেন বলে এখন ধরা পড়ে যাচ্ছে। এক বাবা যার 100-র উপরে সন্তান, গান্ধারী, বাবা আর মায়ের টাইটেল বেরা যারা হিন্দু, তার ছেলে নাম অমুক আলী, তমুক রহমান, মুসলমান। এটা কি করে হয়? জন্ম হয়েছে আগস্ট মাসে, জুলাই মাসে তার বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এটা কি করে হয়? কারা করছে এই তথ্যগুলোকে? ওকে বলে কারা নাম তুলে দিচ্ছে? এই রাজ্য সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কেন তারা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মাথায় রেখে দেবেন, ভোট মিটে গেলেও আমরা আছি। ওনার হয়তো আরো 100 বছর মুখ্যমন্ত্রী হয়ে থাকবার অভিপ্রায়, সেটা নিয়ে কেউ হাসতে চাইলে তার গণতান্ত্রিক অধিকার, হেসে ফেলুন। তিনি থ্রেট করেছিলেন পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা বিএলও হিসেবে কাজ করছিলেন, মনে করে দেখুন। এই থ্রেটের পরিণামে আমরা দেখেছিলাম 2200 বুথ, প্রায় এক একটি বুথে 1000 করে ভোটার থাকে। এই এক একটি যে বুথ, 2200 বুথে এই বিএলওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে বাধ্য হয়েছিলেন যে 2200 বুথে দীর্ঘ 23-25 বছরে কেউ মারাই যায়নি। জেনে শুনে তারা অন্যায়টা করেছেন। তার মানে ভেজাল ভোটার লিস্ট তৈরি করছেন কারা? যারা এসআইআর এর কাজে নিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি করা লোকজন, ইআরও, এইআরও, তারা যাবতীয় ঘোটালা করছেন। তারা যে ছোট ছোট সমস্যা যারা এমনি বসে মিটিয়ে নিতে পারতেন, বানান হচ্ছে ভিপুল, ভিআইপিউএল, বাংলায় যাকে বলে বিপুল, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, যেটা অনায়াসেই ঠিক করে নিতে পারেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী অফিসাররা, তারা ইচ্ছা করে মানুষকে হেকেল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে। তাদের উপর থ্রেট আছে, তাই তারা বারবার সাধারণ মানুষকে খুব ছোট ছোট ভুল যেগুলো অনায়াসেই কারেকশন করে নেওয়া যায়, তাদের 10 বার করে ছুটিয়ে ডেকে নিয়ে এসেছেন আর দোষ দিয়েছেন যে মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গেছে যখন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছেন যে হেকেল করা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যারা স্বাধীনভাবে চলে, তাদের বদনাম করবার জন্য, মানুষকে খেপাবার জন্য। আচ্ছা, আপনি যে এক মিনিট কমপ্লিট করতে দিন।
এটা আজকে জলের মতো পরিষ্কার। এবং বারবার এই প্রমাণগুলো, আপনি ভাবুন না যে এত মানুষ, এই একটা উদাহরণ নয়, বাবার মা হিন্দু, টাইটেল বেরা, তার ছেলে আলী মোল্লা, এটা কি করে হয়? 100-র উপরে বাবা, বাবা দাদু ছেলের বয়স তফাৎ হচ্ছে 10 বছর, 5 বছর। কোথাও কোথাও পরিষ্কার সন্তানের বয়স বাবার থেকে বেশি। এটা কারা করেছে? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা করেছে, যাতে এটাকে নিয়ে মানুষ বলে কি এসআইআর হচ্ছে, কি নির্বাচন কমিশন, বলে তারা মিথ্যে কথা বলেছেন। এই ভুয়ো ভোটকে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 130 টাকা শাল কিনে উকিল সেজে কোর্টে গেছিল। কি করতে গেছিল? ভুয়ো ভোটার বাঁচাতে। কি করতে গেছিল? নির্বাচন কমিশন। আচ্ছা, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে কি জানা সম্ভব যে লোকজনেরা ভোটার তালিকায় তাদের নাম উঠছেন না বা বাদ যাচ্ছেন না, কোন দলকে ভোট দিত? আমাদের কারুর পক্ষে বোঝা সম্ভব? কিন্তু তৃণমূল এটার বিরোধিতা করছে। বিরোধিতা করে তারা প্রমাণ দিয়ে দিয়েছে এই যে ভুয়ো ভোটগুলো, যেগুলো বাদ গেলে তারা বিপদে পড়বে, আসলে এই ডাবল কার্ড ভোট ব্যবহার করে, বা যারা মারা গেছেন তাদের কার্ড ব্যবহার করে, বা যারা বিবাহ বা চাকরি সূত্রে অন্য বিধানসভায় বা অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছে, সেই কার্ডগুলোকে নিয়ে তারাই ভোট দিত। এটা তো প্রমাণ করে দিয়েছে তারা। এমন লজ্জাজনক পরিবেশ তৈরি হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে হেকল করতে গিয়ে, এসআইআর এর কাজ বন্ধ করতে গিয়ে, যেখানে গতকাল সুপ্রিম কোর্ট বিরক্ত হয়ে নির্দেশ দিয়েছে যে সম্মানীয় হাইকোর্টের 2 প্রাক্তন বিচারপতি তারা সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত 30 লক্ষ ভোটার তারা যে যে নথি কাগজ প্রমাণ জমা দিয়েছে, সেগুলো দিয়ে কখনো নিরূপণ করা যায় না যে এই ব্যক্তি ভোটার কি ভোটার নয়। এবার তৃণমূল এদের রেখে দিতে চাইছে বলপূর্বক, ষড়যন্ত্রপূর্বক, এবং যে কারণে তারা, সম্মানীয় সুপ্রিম কোর্ট বলেছেন এটাই সুপ্রিম কোর্টের লোক আপনাদের সঙ্গে থাকবে মনে করে নিন, হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলেন। রাজ্য সরকার কত বড় 2 নম্বরই করছিল, সেটাকে স্বচ্ছতার জায়গায় আনতে গিয়ে সুপ্রিম কোর্ট কালকে পরিষ্কার প্রমাণ করে দিলেন এই রাজ্য সরকার, যে রাজ্য সরকারি অফিসারদের দিচ্ছেন, তারা যে যে ভুলগুলো করছেন, ইচ্ছাকৃত ভুল, ভুয়ো ভোটারকে রেখে দেওয়ার জন্য, সেটা দুর্ভাগ্যের, এবং আমরা সেটাকে বন্ধ করব। পরিষ্কার বার্তা তো দিয়ে দিলেন। বিএলওদের এমন থ্রেট করেছে, তারা মৃতদেহ ভোটারদের নাম রেখে দিয়েছে যারা মারা গেছে। ভারতবর্ষে আলোচনা শুরু হয়েছিল যে 2200 বুথে আমরা জন্মাতে চাই, আমাদের মৃত্যু নেই, অমর। আপনি ভাবতে পারেন যে বিএলওরা এই নামগুলো তুলেছে, এই প্রত্যেকটা বিএলও যখন লোকের বাড়ি বাড়ি গেছে, তাদের সঙ্গে বিএলএ থাকছে, আমাদের দেশের নিয়ম, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি। এবার সেই বিএল এর মধ্যে বিজেপির লোক যদি নাও থাকে, অন্য কোনো দলের লোকজন নাও থাকে, তৃণমূলের মারের ভয়, তৃণমূল আছে, তাহলে এই তালিকাগুলো তৈরি করবার ক্ষেত্রে কে ছিল? তৃণমূলই ছিল। সেইখান থেকেই প্রথমে 58 লাখ নাম বাদ গেছে। এবার তৃণমূল থাকবার জন্য আরো কত ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়া হয়েছে। লোকে তো বলছেন যে প্রায় 1 কোটির মতো। একটা পাড়ায় বাচ্চা জন্মাচ্ছে 10টা বছরে, জনসংখ্যা বেড়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে 30টা। কি করে হয়? তাহলে অনুপ্রবেশকারী। তাই এসআইআর এর শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে বর্ডার লাইনে, স্বরূপনগরে, হাকিমপুরে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাদেশ পালিয়ে দেওয়ার জন্য লাইন দিয়েছে। ধন্যবাদ প্রত্যেকটি মিডিয়াকে যারা ছবিটা তুলে ধরেছেন যে কত বাংলাদেশি আমাদের এখানে রয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূলের নেতা, বহু নেতা তারা মঞ্চ থেকে বলেছেন আপনারা ভোটের আগে আসুন বাংলাদেশ থেকে, আমরা কার্ড করিয়ে দেব। এটা আমার কথা না। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় থেকে থেকে বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের কলোনি বানিয়ে দেওয়া হয়েছিল।
আজ সেগুলো খালি পড়ে আপনারা চলে যান সল্টলেক, রাজারহাট, বিভিন্ন জেলায় চলে যান। খালি কেন? তারা ভয় পেয়েছে। আমার রাজ্যে, যে কোনো রাজ্যে আমার শাসন ক্ষমতায় আমি কাকে আনবো তা ঠিক করছে বিদেশের লোকজন। এ সারা পৃথিবীর কোন দেশে হয়? তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে থেকে বলেন, কই এসআইআর তো দেখতে পেলাম না রোহিঙ্গা আর বাংলাদেশিদের। আমি বলি যে ভাই, আপনার চোখের প্রবলেম হয়েছে তা বিশ্ব জানে। আপনি গরিব বাড়ির ছেলে, তাই আপনি অত্যন্ত কষ্ট করে আমেরিকার সব থেকে দামি হাসপাতালে চোখ দেখাতে যান, যেখানে টাটা বিল্ডারও যেতে ভয় পায়। আপনি গরিব বাড়ির ছেলে তো, এবং আপনার চোখ সারছে না বলে আপনি দেখতে পাচ্ছেন। আমরা চাই আন্তরিকভাবে যাতে আপনার চোখ সেরে যায়। আপনি বিরোধী রাজনৈতিক দল করুন, আপনি চুরির সঙ্গে জড়িয়ে থাকুন, আপনার কথা মতো আপনার 1.5 কোটি বার ফাঁসি হয়ে গেছে। কারণ আপনি বলেছিলেন 1 পয়সার অভিযোগ থাকলে আমি ফাঁসিতে নিয়ে চলে যাব। কাঠ দড়ি কোত্থেকে কিনেছেন আমি জানি না। তারপর জানতে পারলাম যে ওনার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত PMLA অ্যাক্টে। যে মাল উনি কোত্থেকে কামিয়েছেন হিসেব দিতে পারছেন না। কোর্টে মামলা চলছে, যে কোনো দিন আয়রাম গয়ারাম হয়ে যেতে পারে। তা তার মানে নিশ্চয় 150 কোটি যদি হয়, তাহলে 150 কোটিকে এবার আপনি পয়সা দিয়ে ভাগ করুন। বাপরে, টাকা পয়সার হিসেব অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানেন, আমি বলতে পারবো না, এটা তৃণমূলের নিয়ম। তো এরা বলছে না কি দেখতে পাচ্ছি না রোহিঙ্গা, দেখতে পাচ্ছি না বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি। এই পুরো লোকগুলোকে দিয়ে এরা ভারতবর্ষের যে নিরাপত্তা সেটাকে বিঘ্নিত করেছে। কোর্টে নগ্নভাবে প্রমাণ হয়ে গেছে যে 8 থেকে 10 বার কেন্দ্রীয় সরকার ভারত বাংলাদেশের যে পশ্চিমবঙ্গের বর্ডার 2200 কিলোমিটার পোরাস বর্ডার ছিল, সেখানে যাতে অনুপ্রবেশকারীরা যেতে আসতে না পারে সারা পৃথিবীর যা নিয়ম, বর্ডার দেওয়ার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। এবং এই রিসেন্টলি হাইকোর্টের সম্মানীয় বিচারপতি তিনি কড়া বক্তব্য দিয়েছেন, দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে, ইমিডিয়েটলি জমি দেওয়া হোক। তার মানে কারা বিপন্ন করেছে? যিনি তৃণমূল করেন, অন্য রাজনৈতিক দল করেন, বিজেপি করেন, বা কোনো রাজনীতি না করেন, শুধু ভোটার, প্রত্যেকের নিরাপত্তা এই ভুয়ো ভোটারকে দিয়ে ঢুকিয়ে এই দেশটার সর্বনাশ করে, এই রাজ্যের সর্বনাশ করে গদিতে টিকে থাকতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রমাণিত হয়ে গেল। আপনি বলুন তো, এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে CPIM, তখন সচিত্র ভোটার পরিচয়পত্র বেরোয়নি, বাংলাদেশ থেকে কোটি কোটি জঙ্গি ঢুকিয়ে এই দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, বাংলার সর্বনাশ করছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তখন একটু গোলগাল চেহারা ছিল ওনার, সেই ভিডিও যে কোনো কি ইউটিউবে খুঁজে পেয়ে যাবেন। তারাই পালা বদলের পর মানুষ তো বিশ্বাস করেছিল, ওই কাজটা শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেল। ঠিক বামেরা যেমন পরিষ্কার ফ্যাক্টরি বন্ধ করেছিল, চলছে না, চলবে না, শ্রমিক ও মালিক করতে করতে শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলন করিয়ে এই কারখানাগুলোকে বন্ধ করে দিল। আর বন্ধ কারখানার জমিতে বহুতল শপিং মল বানিয়ে মাল কামিয়ে নিল তৃণমূল, শিল্পের পর্যায়ে নিয়ে গেল। ঠিক একই পদ্ধতি চলছে, মানুষ এখান থেকে নিষ্কৃতি চাইছে। বিজেপি এলে তাহলে শিল্প হবে? এটা না, প্রশ্নটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র মানুষ থাকে যাদের মাথা আছে, আর ভারতবর্ষের সবকটি রাজ্যে গরু গাদা থাকে। এটা কি বাঙালি হিসেবে আপনি বিশ্বাস করেন? যেখানে ভোটগুলোতে একটাও রিগিং হয় না, একটাও লাশ পড়ে না। ভারতবর্ষের 28টি রাজ্য যেখানে ভোট হয়ে সরকার গঠিত হয়, সেখানে রক্তপাতহীন লুটহীন ভোটে হিন্দু মুসলমান সবাই মিলে 28টি রাজ্যের মধ্যে 20টিতেই বিজেপিকে নিয়ে চলে এলো। তাদের কি নির্বোধ মনে হয়? দয়া করে সেই রাজ্যগুলোতে একটু ঘুরে এসে দেখুন, আপনার লজ্জা করবে। আপনার রাজ্যে এই তৃণমূল, এই শাসক দল কিছু আহাম্মক, কিছু অশিক্ষিত, তারা বেকাররা কত লাইনে দাঁড়িয়েছে সেটাকে নিয়ে উল্লাস করছে। চোখের জল ফেলে একটা বিটেক, একটা মাস্টার ডিগ্রি, একটা PhD, সে 1,500 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে। এটা গর্বের। তাদের চাকরি চুরি করেছে যারা, তারা মুখে সেলোটেপ লাগাতে, ভুল বোঝাতে লাইনে নামিয়েছে। তারা দাঁড়াচ্ছে কেন? বেশ করেছে, দাঁড়িয়েছে।
তাদেরই ট্যাক্সের টাকাই তো চুরি করেছে। এই জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকাটাই তো এই ছেলেটা, এই মেয়েটা শিক্ষক হবার কথা ছিল। 30-40 হাজার টাকার, 50 হাজার টাকার মাইনে পাওয়ার কথা ছিল। এই রাজ্যেরই যে পড়াশোনা জানা গরিব বা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, তাদেরই ট্যাক্সের টাকায় এই রাজ্যের সরকারি চাকরি পাওয়ার কথা ছিল। তোমরা সেই চাকরি দুর্নীতি করে, চুরি করে বিক্রি করেছ। সবাই তো বাবা মাকে ছেড়ে চলে যেতে পারে না। কিছু কিছু ছেলে মেয়ে আছে, সেটা পড়াশোনা কম জানা পরিযায়ী শ্রমিক বলুন বা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে মেয়ে বলুন, তারা বিজেপি শাসিত অন্য রাজ্যে চলে গেছে। তোলাবাজির জন্য 6,688টা শিল্প এই রাজ্য থেকে উঠে অন্য রাজ্যে শিফট করে গেছে। লোকসভায় পরিবেশিত ডেটা, এটাকে কেউ অস্বীকার করতে পারছেন না, তৃণমূল বলতে পারছে না। বড় ভারী শিল্প, প্রায় 40টার উপরে ফ্যাক্টরি রিসেন্ট টাইমস পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেল। লাস্ট গেল আমাদের আদরের, আমাদের পরিচিত বাঙালি জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছিল ব্রিটানিয়া বিস্কিট, সে বিজেপি শাসিত উড়িষ্যায় চলে গেল। এক একটা ফ্যাক্টরি, এক একটা শিল্প থাকা মানে সরকারের রোজগার হওয়া, বেকারদের হাতে কাজ তৈরি হওয়া। তারা চলে যায় কেন? আমি কারখানা করতে যাব, ইট বালি চুন সুরকি প্লাস্টার অ্যাসবেস্টাস লোহা তৃণমূলের চোরগুলোর থেকে ডাবল দামে ওদের সিন্ডিকেটের থেকে নিতে হবে। আপনি ফ্যাক্টরি শুরুর আগেই লোকসান দেখতে পাচ্ছেন। খোলা বাজারের দাম যেটা 10 টাকা, আমায় নিতে হবে 15 টাকা, কারণ তৃণমূলদের তোলাবাজদের পকেটে কিছু টাকা যাবে আর সেই টাকা তৃণমূলের নেতা মন্ত্রীর পকেটে ঢুকবে। কেউ শিল্প করবে এখানে? শ্রমিক নিতে হবে যে তৃণমূলের মিছিলে হাঁটে, সে যদি কামাই করে তার মাইনে কাটা যাবে না। যদি ইঞ্জিনিয়ার দরকার হয় তো তাহলে 8 পাস যে তৃণমূলের মিছিলে হাঁটে তাকে ওই চেয়ারে বসাতে হবে। আর যা মাইনে ওকে দেন, ওকে আমি কাজ পাইয়ে দেবো, 10,000 টাকা মাইনে হলে 2,000 টাকা করে ঘুষ আমায় দিতে হবে। কেন? কোনো প্রোডাক্ট তৈরি হবে? তাই শিল্পপতিরা বারবার পশ্চিমবঙ্গে আসেন, আমাদের ট্যাক্সের পয়সায় চা খান, পিসিমণির কবিতা শোনেন, প্লেনে উঠে বমি করতে করতে ফিরে যান। ওরা রেকি করতে আসেন যে গেলে বাঁচি। কারণ পশ্চিমবঙ্গের মতো এত দক্ষ শ্রমিক এবং পড়াশোনা জানা যারা মেধা শ্রমিক, ছাত্রছাত্রী, যারা অন্য রাজ্যগুলোকে গর্বিত করছেন তাদের শ্রম দিয়ে, যারা বাবা মাকে ছেড়ে যেতে চান না, তাদের কাজ দিতে চান এই ফ্যাক্টরি বানাবার এই শিল্পপতিরা। তারা বুদ্ধিমান, তাই তারা আসেননি। আপনি বলুন না, যে এলাকায় রোজ বোম পড়ে, যে এলাকায় ছিনতাই হয়, যে এলাকায় আপনি আপনার বোন দিদি রাস্তায় বেরোলে নিরাপদ নন, আপনাদের সঙ্গে অন্যায় কিছু ঘটলে থানায় আপনি এফআইআর করতে গেলে পুলিশ জিজ্ঞেস করবে তৃণমূল নেতা কি আপনি চিঠি নিয়ে আসছেন? যদি না নিয়ে আসেন আপনার কেস নেব না। কারণ যা 2 নম্বরই করে তৃণমূল করে, হয়তো আপনার জামা কাপড় ধরে তৃণমূলের নেতাই ছিঁড়েছে, তো তাই আমি যদি আপনার এফআইআর নিই আমার চাকরি চলে যাবে, সুন্দরবনে পাঠিয়ে দেবে, বাঘের গায়ে কটা ডোরা কাটা গুনতে হবে, আমি যাব না, আমি পাপ করব। এটাই তো নিয়ম। সো এই যে পরিবেশ, এই পরিবেশে কোনো সুস্থ ভদ্র মানুষ, তিনি গরিব হোক, তিনি মধ্যবিত্ত হোক, তিনি গ্রামে থাকুন, তিনি শহরে থাকুন, কেউ ওদের ভোট দেবে? তাই ওদের ভরসা ওই ভুয়ো ভোটটা, যেটা ধরা পড়ছে। এসআইআর এ প্রাইমারিলি বাদ গিয়েছিল 58 লক্ষ ভোট, ডাবল কাট ভোট, মৃতদেহ ভোট। তৃণমূল আপত্তি করতে পারেনি, চালাকি করবার রাস্তা শেষ। 58 লক্ষ শুধু এটাতেই, মানে 60 লাখ ধরে নিন, 58কে গোল করে 60 ধরুন, 60 ডিভাইডেড আমাদের 294টা বিধানসভা, ছেড়ে দিন, গোল করে ধরে নিন 300। যদি ডিভাইড করি 60 লাখ ভোটকে একই অনুপাতে গড়ে অ্যাভারেজ, আমি ফেক একটা হালকা ধারণা বলছি, কত করে ভোট বাদ যায়? 20,000 করে, তাই তো? ভুল বলছি না তো? তৃণমূল 100টার উপরে আসনে জিতেছে, বিজেপির থেকে তার তফাৎ মাত্র কোথাও 5,000, কোথাও 7,000।
কোথাও 10,000 ভোট, 5 থেকে 7,000 ভোটে তৃণমূল বিজেপিকে হারিয়ে জিতেছে 63টা সিটে। আর 10,000-এর মধ্যে বিজেপি পিছিয়ে রয়েছে এই 90-95 সিটে। আপনি বুঝতে পারছেন? এই ভুয়ো ভোটগুলো যদি সরে যায় তো তাহলে তৃণমূলের পতন অনিবার্য। লোকে এমনি দেখতে পাচ্ছে, তৃণমূলও দেখতে পাচ্ছে, তাই তারা এসআইআরটাকে আটকাবার চেষ্টা করছে, তাই তারা ভুয়ো ভোট বাঁচাবার চেষ্টা করছে এবং প্রমাণ দিচ্ছে এই ভোটগুলো আমরাই ব্যবহার করতাম। আরে তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জনজাতি হোক, উপজাতি হোক, তিনি যে ভাষার যে পেশার মানুষ হোক, চোর জোচ্চোরকে প্রশ্রয় দেওয়া, চুরি জোচ্চুরিতে থাকা, মানুষকে অত্যাচার করা কোন রাজনৈতিক দলকে কি কেউ ক্ষমতায় রাখে? সুতরাং ভোটটা কেউই তৃণমূলকে দেয় না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এসআইআর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যেহেতু সাধারণ মানুষকে শুনানির লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই শুনানি চলাকালীন মানে এসআইআর হিয়ারিং এই সবাই অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে, কিন্তু বেকার ভাতার লাইনে তো দাঁড় করিয়েছে তৃণমূল, সেখানে তো কোনো অসুস্থতা হওয়ার খবর তারা বলছে না। কি বলবেন এই বিষয়ে? চোখের প্রবলেম। কম বয়সী ছেলে এত কষ্ট করে একটা 50 কোটি টাকার বাড়ি বানিয়েছে, 1 পয়সার অভিযোগ থাকলে নিজেই ফাঁসির মঞ্চে যাব বলে এখনো ঘুরে বেড়াচ্ছে। 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, যে বাড়িটায় থাকে সেটাও বাজেয়াপ্ত হয়েছে। যে কোনো দিন কেড়ে করে নিতে পারে, বললাম আয়ারাম গায়ারাম হতে পারে। সবাই লোক হচ্ছে না বলে পিসিকে স্কুলের বাচ্চাদের বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে সিঙ্গুরে সভা করতে গিয়ে ধরা পড়েছে। গার্জেনরা বলছে পিটিয়ে ছাল তুলে দেবো স্কুলের মাস্টারদের, যে তৃণমূলের পার্টি অফিস, কারণ এই শিক্ষকদের উপরে থ্রেট ছিল, লোক হচ্ছে না। তাহলে তৃণমূলের মিছিল মিটিংয়ে তৃণমূলের লোকই যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাতে সভা করেছিল, মাঠের মধ্যে 25% ভিড় হয়েছে, 75% খালি, সেই ভিডিও বেরিয়ে গিয়েছে। তৃণমূলের লোকই পালাচ্ছে তৃণমূলের থেকে। তৃণমূলের মধ্যে অন্তত যাদের সামান্য মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি আছে, যদিও কম, হয় তারা ডিরেক্টলি চোর, কম বেশি। পাড়া থেকে তৃণমূলের কেউ 100 টাকা চুরি করলে 5 টাকা অব্দি ভাগ পায় যারা, তারা চায় তৃণমূল থাকুক। আর যাদের চোর দেখতে ভালো লাগে, ওয়াও আই লাইভ চোরস বলে যদি কেউ ট্যাটু করে বলে, তো এই ধরনের অসুস্থ মানসিকতা যারা রয়েছে, অবশ্যই চোরকে যারা পছন্দ করবে, রাখতে চাইবে, তো তারা তো ইনডিরেক্টলি চোর এবং চুরিকেই সমর্থন করছে। পশ্চিমবঙ্গে পরিষ্কার মানুষের চাল, ডাল, চাকরি, আবাস, নিজেদের জুতো, মোবাইল নিজেদের মিটিং থেকেই যারা চুরি করে কিছু না পেলে। আমি খবর পেয়েছি যে পরিষ্কার তৃণমূলের নেতাদের বউরা আর বাচ্চারা তাদের সঙ্গে শুচ্ছে না। ভাবুন, বউ নিজে ঘুম থেকে উঠে দেখছে যে গলায় হার নেই, ঝেড়ে দিয়েছে বর। নেতা বরকে জিজ্ঞেস করেছে ঝাড়লে কেন? আমি তোমার বউ, এটা তো তুমি অন্য লোকের থেকে ঝেড়ে নিয়ে আমার গলায় পড়িয়েছিলে। বলে না, এখন করলে টিভিতে খবরে যাবে, একগাদা মিডিয়া দেখিয়ে দিচ্ছে, পোর্টাল নিউজগুলো হয়েছে, মেন স্ট্রিমের মতো সব জায়গায় ঢুকে যাচ্ছে, কিন্তু হাতটা চুলকোয় তো অভ্যেস রয়ে গেছে এর, তার হাত ঝাড়া, তাই তোমারটাই ঝাড়ছি। ছেলে শুচ্ছে না বাবার সঙ্গে, বলছে কিছু না পেয়ে বালিশ চুরি করে নিয়েছে বাবা ছেলের, তৃণমূলের নেতা। তো এহেন পরিবেশে কোনো সুস্থ মানুষ, যারা তাদের পক্ষে কোনো কথা বলবেন, তাদের মন মানসিকতাটা বিচার করে। আমি বলছি দরকার নেই আপনাকে অন্য কোনো রাজনৈতিক দলে যেতে হবে, হ্যান ত্যান ছেড়ে দিন। আপনি কেন চোরের পক্ষে থাকবেন না? যারা পরিষ্কার, আমি জানি না, মানে আমি ধন্যবাদ দেবো যে এত পরে ঘুম ভাঙার জন্য মুসলমান সমাজের একটা বড় অংশ, যারা দরিদ্র, যারা পড়াশোনা কম করতেন, যাদের চোখ কম খুলতো, যাদের ইমাম সাহেবরা যাদের কন্ট্রোল করেন, কারণ আমরা যারা অন্য ধর্মের মানুষ, এটা হিন্দু হইবে অন্যরা, আমাদের জীবন যাপন, ঘুম থেকে ওঠা, জন্ম থেকে মৃত্যু, ধর্ম নিয়ন্ত্রণ করে না, ধর্মীয় আইন নিয়ন্ত্রণ করে না। কিন্তু ইসলামের, কোরআনের যে আইন, পবিত্র নবী মুহাম্মদের যে লেখা যে আইন, জীবন যাপনের আইন,
যেটা না হলে তুমি ধর্মচ্যুত হবে, সেই আইনটাকে বলে শরিয়া আইন। এই শরিয়া আইন মেনে, যেটা আপনার আমার বাড়িতে হয় না, যারা আমাদের কথা শুনছেন তাদের বাড়িতে হয় না, যদি কোনো আমার মুসলমান বন্ধু এই কথা শোনেন তিনি বলবেন হ্যাঁ হয়। সম্পত্তির ভাগ কি হবে সেটা ঠিক করে দেয় ইমাম সাহেব। বাড়ির উঠোনে জমি ঘর কার কি ভাগ হবে, সম্পর্ক কি কি থাকবে পরিবারে, কার কটা বিয়ে হবে, কার কটা ডিভোর্স হবে, কে কার মাসির পিসির কাকার ছেলেকে বিয়ে করতে পারে কি পারে না, এই সমস্ত রিল্যাক্সেশন আছে তাদের, শুনি জানি না। এই সব ঠিক করে দেবে ইমাম। জন্মের সময় ইমামের কথায় সুন্নাত করা হয় ছেলেদের, নিশ্চয়ই জানেন নিয়মটা, মুসলমানীকরণ। বা মৃত্যুর সময় যখন তাদের কবরে দেওয়া হয়, দফন করা যেটাকে বলা হয়, ওই ইমাম সাহেবের কথায় হয়। যদি আপনি তাদের কথায় পার্টিকুলার কোনো রাজনৈতিক দলকে ভোট না দেন, তাহলে সে আপনাকে ধর্মচ্যুত করতে পারে, আপনাকে কাফের বানিয়ে দিতে পারে। এই ভয়েতে ইমাম সাহেবদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ লিফলেট বিলি করিয়েছিলেন মুসলমান সমাজে। এই খবরটা নিশ্চয়ই আপনারা জানেন। মুসলমান সমাজ যদি তৃণমূলকে এতই ভালোবাসতো, তো তাহলে লিফলেট বিলি করে ভোট দিতেই হবে বলবার প্রয়োজন পড়তো। আজকের মুসলমান সমাজের চোখ খুলে গেছে। তাদের পরিবারের ছেলে মেয়েরা আমাদের হিন্দুদের মতোই, তারা পড়াশোনা করে ডাক্তার হতে চাইছেন, ইঞ্জিনিয়ার হতে চাইছেন, শিক্ষক হতে চাইছেন, আপনাদের মতো সাংবাদিক হতে চাইছেন। তারা চোখের সামনে সত্যিটা তুলে আনছেন যা তাদের বাবা মায়েরা জানতেন না। তারা ওই ইমাম সাহেবদের কথায় ভয় পেয়ে বিক্রি হয়ে যেতেন। কি করবে? ধর্মচ্যুত করে দেবে, ওদের নিয়ম আছে। আমার প্রায় 30% বন্ধু মুসলমান আজও, যারা কেউ তৃণমূলের সমর্থক নয়, কারণ তারা পড়াশোনা করে চোখ খুলে ফেলেছে। আর আজকে মুসলমান যে যে ভাই বোনেরা পড়াশোনা করে চোখ খুলে ফেলেছে, তারাই চাকরি চুরি হয়েছে কেন কথা বলতে গিয়ে বিকাশ ভবনের সামনে মার খেয়েছিল, রক্তাক্ত হয়েছিল। শুধুমাত্র আমার হিন্দু বাড়ির ছেলে শান্তনু, তার চাকরি চুরি করে তাকে পুলিশকে দিয়ে মেরে রক্তাক্ত করেনি তৃণমূল। বিকাশ ভবনের সামনে ওই পিচ রাস্তার উপরে আমার হিন্দু ভাই শান্তনুর মতো মার খেয়েছিল শিক্ষক হতে যাওয়া আমার মুসলমান ভাই শরীফুল। তার রক্তটাও কালো পিচ রাস্তার উপরে দগদগে লাল হয়ে ভাসছে। শুধু আমার হিন্দু বোন সাবিত্রী, সে মার খায়নি, তার চুলের মুঠি ধরে টানা হয়নি। আমার মুসলমান বোন সাবিনা, যে শিক্ষক হয়ে মুসলমান সমাজকে, তাদের পরিবারকে অর্থনৈতিক দিক থেকে উন্নীত করতে চেয়েছিল, সেই মেয়েটার ওড়না ধরে টেনেছিল তাদের চাকরি চুরি করা তৃণমূলের পুলিশ। তাই তারা সবাই এর বিপক্ষে। একমাত্র বাঁচবার উপায় তৃণমূলের এসআইআর না হতে দেওয়া। যেখানে জল পড়ে গেছে এসআইআর হচ্ছে। আপনাকে পরিসংখ্যান দিয়ে দিলাম যে কত কত ভোটে এরা হেরেছিল। এই ভুয়ো ভোটগুলো তো এরাই দিয়েছিল। 2021-এর কথা মনে করুন, প্রচুর মানুষ বলেছিল কংগ্রেসের ওপরে ভরসা নেই, সিপিএম এর ওপরে ভরসা নেই, তামাদি হয়ে গেছে। ভরসা ভারতীয় জনতা পার্টির ওপরে, তাই পশ্চিমবঙ্গের মানুষ লুট হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। তারপরেও 40% ভোট, মজার কথা 40% ভোট হয়ে গেলে অন্য রাজ্যে সরকার গঠন হয়ে যায়। আর তৃণমূল জিতেছে চুরির ভোটে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন, শুনেনি? তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, ওই যেখানে নানান ঘটনা ঘটছে, ভোটারের জন্মের আগে বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, আরো নানান ঘটনা ঘটছে। একই লোকের অনেকগুলো বাবা, এক বাবার কয়েকটা ছেলে হয় শুনেছে। তে সমস্ত হচ্ছে কাটছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকজন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে প্রায় 18 লাখ মতো অ্যাভারেজ ভোটার হবে, সেখান থেকে তিনি জিতেছিলেন 7 লাখ ভোটে। যাদের শুনতে অসুবিধা হচ্ছে একবার একটুখানি আঙুলটা পরিষ্কার করে নিলে ভালো হয়। কখন? যখন তৃণমূল চোর, জোচ্চোর, ছ্যাঁচড়া, চিটিংবাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, 150 কোটি টাকা ঝেড়েছে, হিসেব দিতে পারছে না, সব প্রমাণিত হয়েছে। এটা জানবার পর যেখানে কারুর দিকে ফিরেও তাকাবে না, তাকে মানুষ লক্ষ লক্ষ ভোট দিচ্ছে।
তো তার মানে তিনি লক্ষ লক্ষ উপকার করেছেন। একবার চলে যান তো ডায়মন্ড হারবার কেন্দ্রে, গরিবি, অভাব কিভাবে সেখানে হিন্দু এবং মুসলমান মানুষকে খতম করে দিয়েছে, আপনার চোখে জল আসবে। তাহলে একটা মানুষ, হ্যাঁ জাহাঙ্গীর ফাহাঙ্গীর কিছু লোকজন আছে ক্রিমিনাল, যাদের দিয়ে তিনি তোলাবাজি করান, ভোট লুট করান, আর কিছু সরকারি অফিসার যারা সিদ্ধানা বিক্রি করে দিয়েছে, কিছু পুলিশ অফিসার, কিছু সরকারি অফিসার, এই সমস্ত পাষণ্ডদের কথা বলছি না। যখন তৃণমূলের 12টা বেজে গেছে, চোর চোরে ধরা পড়ে গেছে, তখন তিনি পাচ্ছেন 7 লাখ ভোটে জিতছেন। আর যখন একটা কলা গাছকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে দাঁড় করিয়ে দেওয়া হতো 2014, কলা গাছও জিতে যেত, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবে এই ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন মাত্র 73,000 ভোটে। ভালো করে মেলান, যখন তৃণমূলের চুরি দুর্নীতি এসব কিচ্ছু হয়নি, তৃণমূল অপদার্থ, ঠগবাজ, খুনি প্রমাণিত হয়নি, তখন আপনাকে মানুষ জেতালো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবে। কত বড় আবেগ, 73,000 ভোটে মাত্র। আর যখন আপনি চোর ছ্যাঁচর হিসেবে প্রমাণিত হয়ে গেছেন, তখন মানুষ আহারে চোর এসেছে বলে আপনাকে জেতাচ্ছে 7 লাখ ভোটে, মামার বাড়ির আবদার। তো তাই এটা কি ভোট সবাই জানে। আপনারা জানেন যে এর আগে ডায়মন্ড হারবার যখন নির্বাচন হয়, সেখানে মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। কি জন্য? খাতা খোলা হচ্ছে আর ছাপ পড়ে যাচ্ছে, এই হয়েছিল। এই সিস্টেমটা পুরোটাই সারা পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। আজকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবারই চোখ খুলে গেছে। তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজ্যে মুসলমানেরা বলে বলে, যেমন এবার দিল্লিতে বিজেপি সরকারকে নিয়ে এলো। আরে ভাই, সরকারকে আনা দরকার যে সরকার সব ধর্মের, সব পেশার মানুষের জন্য উপকার করবে, কাজ করবে। ভারতীয় জনতা পার্টির সরকারের একটাও কোনো প্রকল্প কেউ দেখাতে পারবে যে প্রকল্প হিন্দুর জন্য রয়েছে, মুসলমানের জন্য নেই? আবার কোনো সুবিধা মুসলমানের জন্য রয়েছে, অন্য কারোর জন্য নেই। তবে হ্যাঁ, মুসলমানদেরকে একটু বেশি সুবিধা সাহায্য করা হয়, সেটা হচ্ছে এই যে হজ করতে যাওয়ার সময় তাদের সাহায্য করা হয়, যেটা এই কংগ্রেস, যারা নাকি মুসলমানদের বিরাট দরিদ্র মুসলমান সমাজকে তুলে ধরবার চেষ্টা করে, তারা যে সাহায্য সহযোগিতা করতো তার থেকে বেশি করে নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে সব মানুষেরা, বিশেষ করে মুসলমানেরা, তারা ভোট দিচ্ছেন। আপনারা চলে যান ইউপির যারা মুসলমান, তারা যোগীর সম্পর্কে জয়ধ্বনি দেন। আর আমার এখানে মুসলমান সমাজকে অন্ধ করে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, চোখ বন্ধ করে রেখে দেওয়ার চেষ্টা হয়েছিল। ইমাম সাহেবদের কিনে ফেলে তাদের দিয়ে সারিয়া আইন দিয়ে ভয় দেখিয়ে, নালে কাফের করে দেবো, মুসলমান সমাজ থেকে বের করে দেবো, সেই ভয়টাও কাটিয়ে ফেলেছেন মুসলমান ভাইরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে কোনো কিছু পোস্ট করলে সোশ্যাল মিডিয়ায় আপনি নিচে যদি দেখেন যে গালাগাল হচ্ছে, আপনি দেখবেন সেই গালাগালের মধ্যে 100টা গালাগালের মধ্যে 30টা গালাগাল মুসলমানরা দিচ্ছে, যে মিথ্যা কথা বলছে, লোক ঠকাচ্ছে। তাহলে জিতেছিল কি করে? এই ভুয়ো ভোটেই জিতেছিল। আর যে ভুয়ো ভোটটা বাদ হয়ে যাচ্ছে, যেভাবে জিতে চলেছে, যেভাবে পরিচ্ছন্নতার জায়গায় লিস্ট তৈরি করার চেষ্টা হচ্ছে, যা বারবার তৃণমূল আটকাতে চাইছে এবং সুপ্রিম কোর্ট ধরেও ফেলেছে, তাতে তাদের বিদায় নিশ্চিত। একেবারে শেষের দিকে প্রায় চলে এসেছি। যে বিষয়টা সিপিএম নিয়ে বলছি না, হ্যাঁ সিপিএম নিয়ে বলবো, এবং তার আগে একটা বিষয় আপনি বলছিলেন যে মুসলমান সম্প্রদায়ের ভোট, এবং সেই জন্যই কি হুমায়ুন কবির এখন চাইছেন, তিনি বলেছেন যে বিজেপিও যদি আমাকে সহায়তা করে তাহলে আমিও বিজেপির সঙ্গেও থাকবো। তাহলে হুমায়ুন কবিরও কি তাই বিজেপিকে সমর্থন করছেন? এবং একই সঙ্গে যে বিষয়টা বারংবার বলা হয় যে হিন্দুদের মানে সেন্টিমেন্টে আঘাত দেয় বিজেপি, কারণ বলা হয় যে বাঙালি মনীষীদের নানাভাবে নাম বিভ্রাট হয়, মানে কোনো দলটাকে ঠিক রাখতে পারছে না। মানে তৃণমূল এমনটাই ভাবে যে এক প্রকার মুসলিম সম্প্রদায়ের যে ভোট বা মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের যে বার্তা, সেটাও বিজেপি কোনোভাবে পাচ্ছে না, অন্যদিকে হিন্দু ভোটটাও বিজেপি পাচ্ছে না, এমনটাই তৃণমূলের মত। আচ্ছা, তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মিথ্যা কথা বলে আপনিও জানেন, তারপরেও আপনি কি সুন্দর প্রশ্ন করছেন, আমার শুনে আরো ভালো লেগেছে। এবং যারা আমাদের কথা শুনছেন তারাও বলছেন ওখান থেকে, ছ্যাঁচড়াদের কথা জিজ্ঞেস করছেন কেন?
ঠিক এটাই বলছে। বাংলার বাঙালিকে যদি তৃণমূল ভালোবাসতো তাহলে বাংলার বাঙালিকে এরা পরিযায়ী বানাতো। বাংলার বাঙালির চাকরি, চাল, ডাল, আবাস চুরি করতো। আমার ছোট্ট কথা, যদি বাংলার বাঙালির মনীষীদের এরা ভালোবাসতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, মা শারদা তৃণমূল এই স্লোগান আমাদের জনগণ শুনতে পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে গলা থেকে হলুদ একটা ঘেমো গামছা খুলে বিদ্যাসাগরের গলায় পুড়িয়ে দিয়েছিলেন কদিন আগে। এটা শ্রদ্ধা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন জ্বালিয়ে দিল টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বলে চিনতে পারেনি। তো যে গাধারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না তারা আবার কথাবার্তা বলে। যারা বাঙালিকে পরিযায়ী বানালো, যারা বাঙালিকে ভাতার লাইনে দাঁড় করিয়ে উল্লাস করছে, চোখের জল, এই ছেলে মেয়েগুলো যারা লাইনে দাঁড়াচ্ছে তারা কেউ আনন্দ করে দাঁড়াচ্ছে না, তারা তার বৃদ্ধ বাবা মা কিংবা তার পরিষ্কার তুলসীতলা উঠোন, ওই রংচটা প্লাস্টারের দেওয়ালটা ছেড়ে তার যে মায়াটা রয়েছে এখান থেকে যেতে চায় না সে। যারা চাকরি চুরি করেছে তারা মুখে সেলোটেপ দেওয়ার জন্য বলছে বেকার ভাতা দেবে। আরে পশ্চিমবঙ্গের মানুষ তারা জানে 2013 সাল থেকে যুব ভাতা দেবে বলে একবার যুব সাথী, একবার যুবশ্রী, তারপর আসলে পেটে এবং বুকে লাথি তারাই মারছে। প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর এরা বলে যুবকদের 1,500 টাকা করে ভাতা দেব। ওই ভদ্রলোকের এক কথার মতো, চোরেদেরও এক কথা। টাকা নেই দেবে কি করে? প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর লিস্ট বার করে একটা, সেই ভাতা কেউই পায় না। খোঁজ নিন আপনারা, দায়িত্বশীল মিডিয়া, খোঁজ নিন, একটা টপিক করুন যে যুব সাথী বলুন, পেটে লাথি বলুন, যুবশ্রী বলুন বা হতশ্রী বলুন, এই যে যুবকদের যাদের চাকরি তৃণমূল করছে, যাদের পরিযায়ী বানিয়ে অন্য রাজ্যে পাঠাচ্ছে, তাদের কবে থেকে এই ভাতা দেওয়ার কথার গল্প চলছে আর দিচ্ছে না। এটাও ভাওতা, যে কারণে বলেছে আগস্টে দেব। ভাবুন, যারা বাবা মায়েরা রয়েছেন, বন্ধু বান্ধবেরা রয়েছেন, তারা জেনে নিন 2013 সাল থেকে যান, গিয়ে গুগল করুন। অ্যান্ড্রয়েড ফোন তো আপনারা ব্যবহার করেন, যে কারণে ইন্টারভিউ শুনছেন। একটু লিখুন যে যুব সাথী প্রকল্প, মারুন, দেখুন কতগুলো বের হয়েছে। কত বছর ধরে এরা একই ভাওতা দিয়ে যাচ্ছে। এরা ভাতা দেবে না। লক্ষ লক্ষ নামের লিস্ট হয়, 2-1 জনকে দিয়ে আবার বন্ধ করে দিয়েছিল। টাকা নেই, টাকা আসবে কি করে? কল কারখানা ফ্যাক্টরি তুলে দিয়েছে যেখান থেকে রোজগার হতো। একটা সরকার, যে সরকারের ইনকাম একমাত্র মদ বিক্রি করে, কি করে দেবে? আর কেন্দ্র সরকার আমাদের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী মানুষের থেকে পাঠানো ট্যাক্সের টাকা, যেভাবে কেন্দ্রীয় প্রকল্প যে সবকটা রাজ্যে, যেমন ধরুন গরিবদের বাড়ি দেওয়া, বাড়ি তো পাচ্ছে তৃণমূলের নেতারা, সবাই জানেন। শুধু তাই নয়, চুরি করা প্রকল্প বলা হয়, বিজেপি ছেড়ে দিন। আমি কালকে নিউজ দেখছিলাম, একজন ভিখারি, তিনি ভিক্ষা করেন, এক মা, তাকে বলেছে আপনি প্রথম কিস্তি 50,000 টাকা পেয়ে যাবেন, সেখান থেকে 30,000 টাকা আমায় দিতে হবে, তবে আপনার ভাতায় নাম তুলবো। যারা ভিখারির থেকে চুরি করে যে দল, তাদের আপনি কি মানে মনুষ্যত্ব আছে, বিবেক আছে বলবেন? এদের কোন সুস্থ মানুষ ভোট দেবেন? আর যে পাশ করা শিক্ষিত যে ছেলে মেয়েগুলো লাইনে দাঁড়িয়েছে, সে দেখছে আমার ট্যাক্সের টাকা আমি নিয়ে নি, আমি তো আর কিছু পাবো না। এই আমারই ট্যাক্সের টাকায়, মানুষেরই ট্যাক্সের টাকায় যারা লাইনে দাঁড়িয়েছে, তাদেরই ট্যাক্সের টাকায় রাস্তা হয়, জল হয়, কল হয়, স্বাস্থ্য হয়, চিকিৎসা হয়, বিদ্যালয় হয়, তাদেরই ট্যাক্সের টাকায়, কোনো বালিঘাট বা কালীঘাটের টাকায় নয়। আর সেই টাকা ভুয়ো নাম দিয়ে চুরি করে ওরা নিয়ে চলে যায়। তাই আমি একটু দাঁড়াই, আমার টাকাটা চুরি করে তৃণমূলের ছেলেরা যাতে না ঘরে তুলে নেয়। যার 3 তলা বাড়ি আছে, সে আবাসের ঘর নিয়ে নিচ্ছে গরিবে। দেখুন, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম লিখেছে কোথায় লুকিয়ে, ওইখান থেকে 1,500 টাকাটা ঝাড়বে মাসে মাসে। এদের বিশ্বাস, এরা কিচ্ছু দেয় না। সিপিএম কি একই কথা? পিঁপড়ে ডিম পারে না।
বর্ষাকাল হয়ে গেলে পিঁপড়ে ডিম দেয় না পশ্চিমবঙ্গে। যেই সন্ধে হয়ে যায়, একটু হালকা ঠান্ডা বা বৃষ্টি পড়ছে, পিঁপড়ের মা ডিম পাড়া বন্ধ করে দেয়। তৃণমূলের নেতা এসে বলে, সিসি বোতল আর চাট নিয়ে বসবো, কল্যাণ ব্যানার্জি আসছে, 4টে ডিম দিয়ে অমলেট হবে। পিঁপড়ের মা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। কোথায়? এ তো সবাই আমরা জানি। মানুষ চুপ করে রয়েছে। নীরবতা সম্মতির লক্ষণ না, নীরবতা প্রত্যাখ্যানের লক্ষণও বটে সব থেকে বেশি করে। পশ্চিমবঙ্গের মানুষ বিক্রি হয় না, মানুষ মত পাল্টাতে বাধ্য হয়েছে। মানুষ ভেবেছিল যে একটা গরিব বাড়ির মেয়ে, টালির চালে থাকা মেয়ে, সে লড়াই করে এসেছে গরিবদের উপকার করবার জন্য। তার কাজ কি হয়ে গেল? কি করে গরিবদের লুট করা যায় সেইরাম সাঙ্গপাঙ্গকে নেতার মন্ত্রী বানানো। চাল ডাল আবাস কয়লা বালি শেষকালে মেসি চুরি করলো। বাবু, মেসি অব্দি চুরি। বলেছিল না টাকা ফেরত দেবে, দিয়েছে। এদের আপনি কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূল বলছে, চোরে কি বললো বলে আপনি আমায় জিজ্ঞেস করবেন? এতটা আমায় ছোট করবেন না। সিপিএমও সে একই পথে, তাই জন্যই কি প্রতিকূলরা তৃণমূলে? না দেখুন, এক কথা বলি। প্রথম হচ্ছে যে হঠাৎ করে আপনার মাথায় তো এরম ঢেউ খেলানো চুল, বা যারা আমাদের কথা শুনছেন এরম চুল, আপনি কোপা টোপা করেছেন, বিনুনিও করতে পারেন বা অন্যরকম চুলও রাখতে পারেন, আপনার চুল আপনার ইচ্ছা। আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে বালিশের ওপর চুলটা পড়ে আর আপনি উঠছেন সন্তোষ দত্তের মতো মাথা নিয়ে, আপনার মাথা ঠিক থাকবে? তাই এই সময় সিপিএম নিয়ে আলোচনা করবেন না। যাতে ঘুটি বাটি সব চলে গেছে, মাথা ঠিক নেই গো দিদি ওদের। মুশকিল হচ্ছে যে আলিমুদ্দিনের জায়গায় কেউ কাউকে কামড়ে না দেয় এর মধ্যে। খুব খারাপ লাগবে আমার দেখে। এগুলো তো ঠিক না। কামড়ালো আবার দাঁত ফাঁত ধুতে হবে, দাঁত মাজতে হবে, কত খরচ। ঠিক আছে, তবে সিপিএম ফেসবুকে এবং টিভি চ্যানেলে রয়েছে, ওরা ওখানেই অত্যন্ত ভালো। দেখবেন কি সুন্দর প্রতিবাদ করে। আপনার ওদের কথা শুনলে মনে হবে আমার লেনিন তো মুখ্যমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার তো বিমান বসু, সুরেন চক্রবর্তী জানেন হয়তো অর্থমন্ত্রী। হাব ভাব দেখবেন, আর সারাক্ষণ বলে মানুষ ভুল আমরা ঠিক। দিয়েছে মানুষ ভুল বুঝিয়ে। এই প্রতিকূলকে নিয়ে আলোচনা হচ্ছে কেন? স্বাধীনতা সংগ্রামী উনি, কত বড় নেতা, কত বড় নেতা একটু বলুন তো। ইচ্ছাকৃতভাবে প্রতিকূলকে বিরাট বড় নেতা করে তৃণমূল দলটল সম্ভবত নেবে, যার যা ইচ্ছে যেখানে খুশি যেতে পারে। কিন্তু কেন ওকে বড় করা হচ্ছে? কি করে একটুখানি বলুন। প্রতিকূল রহমান নাকি শেখ মুজিবুর রহমান নাকি রে ভাই? এটা ছাত্র নেতা ছিল। তাতে কি হয়েছে? কি করেছে ও পশ্চিমবঙ্গের জন্য তো বুঝতে পারছি না। আর তৃণমূলের সিপিএম এর একটা কেস আছে, গরিব, এটা ওদের ধান্দা। গরিব মানে তার থেকে ভালো লোক হয় না। আর যদি কেউ সচ্ছল হয়, ধরুন আপনি চাকরি করে পরিশ্রম করে 10 টাকা রোজগার করেছেন, বুর্জোয়া। এটা অদ্ভুত অদ্ভুত কিছু ধারণা তৈরি করে দিয়েছে। আপনি সারাদিন ধরুন মদ খেয়ে পড়ে আছেন, কাজে যান না, তাই আপনি গরিব। আপনার কপাল ছাদ দেয় না, আপনি তাই গরিব, দুর্ভাগ্যজনক। কিংবা আপনি পড়াশোনাই করেননি, বাকি বন্ধুরা স্কুলে গিয়ে বই পড়ছে তুলে তুলে, আপনি যেমন গুলি খেলছেন স্কুলের গলিতে, চাকরি পাননি, গরিব। সিপিএম এর ব্যবসাটাই গরিব কিনে একদিন তুমি বড় লোক হবে বলতে বলতে 34 বছর কেটে গেল। ভালো করে তাকিয়ে দেখুন ওদের ছকটা। ডায়াবেটিস যাদের হয় তাদের না ইনসুলিন নিতে হয়, এটা ইনজেকশন নেয় বা গুলি নেয় কিছু। যদি এলাকা থেকে সবার ডায়াবেটিস সেরে যায়, আপনার ইনসুলিনের ব্যবসা চলবে? হ্যাঁ বা না? না তো। ঠিক যদি গরিব উঠে যায়, তাহলে সিপিএম কাকে স্বপ্ন দেখাবে? তাই সব কিছুর মধ্যেই না ওরা গরিবিয়ানাকে সেল করে। ওরা চায় গরিব থাকুক, গরিব বাড়ুক। যখন ক্ষমতায় ছিল তখনও আন্দোলন করতো, বেকার যুবকদের চাকরি চাই। আর যখন ক্ষমতা থেকে চলে গেছে তখনও বলছে বেকার যুবকদের চাকরি চাই। হয়তো নিজের কথাই বলছে, আমায় চাকরি দাও। এই তঞ্চকতা তো আমাদেরও করা হয়েছিল, আমরা যখন ছাত্র আন্দোলন করতাম। বহু বামপন্থী আমাদের মতো যে ছাত্র নেতারা, তারা একের পর এক দল ছেড়েছিল। দল তো এমনি আমরা পাল্টাইনি। তোমরা যে যে কথাগুলো বলতে, সেই কথাগুলো রাখনি, মানুষকে ভুল বুঝিয়েছো, পাল্টে গেছো তুমি, তাই তোমার থেকে ছেড়ে বেরিয়ে গেছে জনগণ।
তাই তোমার থেকে ছেড়ে বেরিয়ে গেছি আমরা সবাই। তুই মানুষের হয়ে কাজ করবে বলছো, করো, প্রমাণ দাও। আমরা নিশ্চয়ই রয়েছি, মানুষও রয়েছে। কেউ কর্মী হয়ে থাকবেন, কেউ সমর্থক হয়ে থাকবেন। তোমরা প্রতারিত করবে, মানুষকে ভুল বোঝাবে, মিথ্যে কথা বলবে, ধরা পড়ে যাবে। একবার বলবে যে কংগ্রেস আমাদের সমস্ত নেতাদের খুন করেছে, কর্মীদের খুন করেছে, আমাদের কমরেডদের রক্তে লাল ভাত মেখে খেয়েছে, বলে আবার কংগ্রেসের সঙ্গে জোট করবে। কত বড় মানে বদমাশ ভাবো। এরাই একটা সময় ছিল ইন্দিরা গান্ধী সরকারকে ফেলবার জন্য অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে বিজেপির সঙ্গে জোট করেছিল। ভালো করে মনে করে দেখুন, এদের কোনো ন্যায় নীতি ঠিক আছে নাকি? আর সারাক্ষণ এদের এমন হাব্বা, পৃথিবীতে সব ওরাই জানে, ওরাই ঠিক, আর বাকিরা বাঁদর। প্রত্যেকটা মানুষ ওদের সঙ্গে মিশলে দুধ ছাড়া বা লাল চা খেতে ভালোবাসে। ওটার মধ্যেই দেখে রাশিয়া ফুটছে, কিউবা ঘুরে বেড়াচ্ছে। এই বেটার ছেলেরাই সেই অসভ্য যারা পশ্চিমবঙ্গের, আমার এই বাংলার মাটির অনুশীলন সমিতির মতো যে সংগঠন, যা পৃথিবীর কাছে শিক্ষিত, যুক্তিবাদী, সশস্ত্র আন্দোলনকারীদের যে সংগঠন, সেই বিপ্লবীদের নাম ভুলিয়ে দিয়ে বাগুইঘাটির মতো একটা এলাকায় চে গুয়েভারাকে আপনার হিরো আমার হিরো বানিয়ে দিয়েছে। ভাবুন, মুছে দিল পুরোটা। সুজন চক্রবর্তী বলছিলেন রাম করে। আমি এত বড় মিথ্যাবাদী? এই রিপাবলিক টিভি ওর বাড়িতে একবার ইন্টারভিউ নিতে গেছিল, সিঁড়ি দিয়ে সুজনদার বাড়িতে উঠছিলেন, হঠাৎ করে দেখতে পাওয়া গেছে যে কুলুঙ্গির ওপরে লক্ষ্মী ঠাকুর। সঙ্গে সঙ্গে ময়ূর জিজ্ঞেস করছে ঠাকুর কেন? ওটা যে যার বিশ্বাস বলে। সেকুলার মানে কি? সব থেকে বড় ভণ্ড দেখুন, সেকুলার মানে স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি, তাই তো? আমি যা আমার ধর্ম সেটা লালন পালন করব, এবং অন্য মানুষ সমান অধিকার নিয়ে সে তার নিজের ধর্ম পালন করবে। আমি যদি হিন্দু হই, আমি আমার ধর্ম চারণ করব গর্বের সঙ্গে, এবং অন্য মানুষেরা, অন্য কাউকে ডিস্টার্ব করবো না, আমরা যে যা ধর্মাচরণ করবো। এটাই তো সেকুলারিজম। প্রত্যেক ধর্মের ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে স্বাধীনতা, অন্যকে ডিস্টার্ব না করে। কারেক্ট? এটাই তো সেকুলারিজম। আর এই বদমাইশগুলো কি করে দেখুন, ছোটবেলায় বুঝতাম না, দুর্গাপুজোর সামনে লাল ছালু বেঁধে বই বিক্রি করবে নাস্তিকতায়, ঈশ্বর মানে ভগবানকে অস্বীকার করা। ওরা দুর্গোৎসব না বানিয়ে দিয়েছে। হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসবটাকে ফুচকা, প্রেম, ঝালমুড়ি, এগরোল, রাত্রিবেলা কি খেলেন, এইসব নিয়ে আলোচনা করে ধর্মটাকেই তুলে দেওয়ার চেষ্টা করে। দুর্গাপুজোর সামনে লাল ছালু বেঁধে ঈশ্বর বিরোধিতার বই বিক্রি করে। আর এই বেটার ছেলেগুলো একবারও কি ঈদের দিনে, মহরমের দিনে, কিংবা 25শে ডিসেম্বর বা খ্রিস্টান ধর্মের মানুষ বা অন্য ধর্মের মানুষের সামনে একবার ওই লাল ছালু বাঁধে বই বিক্রি করে, জনের চামড়া গুটিয়ে দেবে। এরা সেকুলার মানে হিন্দু বিরোধিতাতে বিশ্বাস করে। এই সুজন চক্রবর্তীদের মতো, জানি না নামের আগে ডক্টরেট লেখা, আমি জানি না মানে এই কি মানে মুখ্যমন্ত্রীর মতো জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তো ডক্টরেট করেনি, যা মুছে দেওয়া হবে, নাকি করেছে? রাউন্ড আপ নিয়ে তো বলে কিছু ছিল না। আমি নির্বোধ বলবো না, অশিক্ষিত বলবো না, আমি জানি না। ইজ এ সিনিয়র লিডার। তার যে কোনো রকম বক্তব্য রাখবার আগে একটু মিনিমাম সিপিএম এর মিথ্যাচার থেকে একটু বেরিয়ে এসে মনুষ্যত্বে আসা উচিত। তো আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার নাম আপনি খুঁজুন রাম দিয়ে শুরু। সেটা রামনগর থেকে শ্রীরামপুর থেকে, আমি হাওড়া রামরাজাতলার ছেলে, একের পর এক জায়গা রাম দিয়ে রয়েছে। আমরা গাঁট বুনতে গেলে পরিষ্কার রাম 2, 3 দিয়ে গুনতাম, পরিষ্কার। আমাদের বাড়ির মেয়েরা লজ্জা পেলে এখনো শীত বলে, ছেড়ে দিন, আগে বলতো জিভ বার করে রাম, বলতো না বলতো তো। অধিকাংশ লোকজনের নাম রাম দিয়ে শুরু। আমি উদাহরণ দিয়ে দিই, রামকৃষ্ণদেব, তার বাড়ির কুলো দেবতা ছিলেন রামলালা। তার পরিবারের বাবার নাম ছিল রামকৃষ্ণ, রামকৃষ্ণদেবের নাম ছিল ক্ষুদিরাম। ক্ষুদিরাম বাবুদের সব ভাইদের নাম রাম দিয়ে, এমনকি তার পিসির নাম ছিল রামশিলা। কি বলবেন? সেটা রাজা রামমোহন রায় চলে যান, রামপ্রসাদ চলে যান, আপনি রাম কিঙ্কর বেদ শিল্পীর দিকে চলে যান, যত জায়গা চলে যান রাম দিয়ে নাম পাবেন। যদি না থাকতো তাহলে হতো কি? আরে মরকটের দল,
যদি ভগবান শ্রী রামচন্দ্র না থাকতে তাহলে বাঙালির সব থেকে হৃদয়ের পুজো মা দুর্গার পুজো শরৎকালে হতো না। আহাম্মক। এমনকি তাদের দলে বিরাট বড় এক নেতা, তার নাম ছিল সীতারাম ইয়েচুরি। আসলে ওনাদের না ইয়েটাই চুরি হয়ে গেছে। তো এরা যে ভণ্ড এটা বলতে তো আপত্তি নেই। যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদেরকে ফেলে ফেলে কেটে টুকরো টুকরো করছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গিয়ে বারবার ফোন পাওয়ার পরে বাঁচাচ্ছে না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রী ছিল, গ্রন্থাগার মন্ত্রী রেজ্জাক মোল্লা নয়, ওই কি নাম ছিল ভুলে যাচ্ছি ভদ্রলোকের নাম, সে যখন এই ওয়াকফ আন্দোলনের নামে মানুষকে খেপিয়ে, মুসলমান ভাইদের খেপিয়ে জেহাদি করে তুলছে, হিন্দুদের হত্যা করাচ্ছে, অত্যাচার করাচ্ছে, ফালা করে কাটা হলো এই হরগোবিন্দ চাচা, চন্দন দাসেদের, তখন একটাও কোনো কথা বলেছে এই মোহাম্মদ সেলিমরা, সিপিএম? না, সে বিজেপির সমর্থক ছিল না। এই হরগোবিন্দ দাস আর চন্দন দাস তারা ছিল সিপিআইএম এর সমর্থক। তাদের অপরাধ ছিল তারা ঠাকুর বানাতেন। তাই উগ্র জেহাদি মৌলবাদী ইসলামিক শক্তি তারা গিয়ে মেরে ফেললো। একটাও কথা বলেছে এই সিপিআইএম? বাংলাদেশে কনস্ট্যান্ট হত্যা হয়েছে কমিউনিস্ট নেতাদের, একবারও চোখের জল ফেলেছে? পেহেলগাঁওতে যখন শাঁখা সিঁদুর দেখে হিন্দুদের মারা হচ্ছে, যে পাকিস্তানের দেশেরা ভারতবর্ষের রোজ অমঙ্গল চায়, ভারতীয় সেনাবাহিনী যখন অ্যাটাক করছে, ওই জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কলকাতায় এই শয়তানরা মিছিল করেছে, পাকিস্তানে জল বন্ধ করা যাবে না? একটু আলাপ আলোচনা করে জঙ্গিদের সঙ্গে মিটিয়ে নিলে হয় না? প্যালেস্তাইনে কি হয়েছে মুসলিমদের, তার জন্য এখানে এমন কাঁধে আপনাকে গামবুট আর রেনকোট করে বেরোতে হয়। আর একের পর এক যখন হিন্দু হত্যা হয় চুপ করে থাকে। এরা সেকুলারের মানেটাই পাল্টে দিয়েছে। স্বধর্মে প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। সব থেকে বড় সাম্প্রদায়িকেরা, যাদের দরকার এই 30% মুসলমান ভোট, কে নিতে পারে? মোহাম্মদ সেলিমকে কখন আনা হয়েছিল? যখন সিপিএম ছাত্র নেতা আনিস খানকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, সিভিক পুলিশ ছাদ থেকে মেরে ফেলে দিল। মনে করুন হাওড়া আমতার ঘটনা, কারেক্ট? সেই সময় ববি হাকিম গেছিল হাওড়া আমতাতে, মুসলমান ছেলেরা ববি হাকিমকে তাড়া করেছিল। সেই সময় সিপিএম দেখলো লা 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 লা, ফসকে যাওয়া ভোট তাড়া করছে আবার তৃণমূলকে, যা তৃণমূল আমাদের হাত থেকে নিয়েছিল। হ্যালো, সুজনবাদ, পৈতেবাদ, ব্রাহ্মণবাদ, ওকে নিয়ে এসো। সেলিমকে করা হয়েছিল মুসলমান ভোটটাকে পাওয়ার জন্য। আর বলে আমরা পরিষ্কার সেকুলার। আরে ওরা এথিস্ট, ঈশ্বরে বিশ্বাস করে। একবার বলতে পারবে গিয়ে মুসলমান সমাজের কাছে গিয়ে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না? গোটা হয়ে ঢুকবে, কিমা হয়ে বেরোবে। এই ভণ্ডরা যখন ধরা পড়ে যাচ্ছে, দেখুন একজন ভিখিরি হাউ হাউ করে কাঁদছে, আমার একটা চারানা হারিয়ে গেছে, এটা নিয়ে আপনি আলোচনা করবেন? কি মানে প্রতিকূল? চলো ঠিক আছে, ছাত্ররা যদি করতো, একজন পরিষ্কার নেতা ছিল, ছাত্র নেতা, তার ভূমিকা কি পশ্চিমবঙ্গ নিয়ে? কিসের ভূমিকা? কি তার অবদান? কতদিন ওকে টানছে সিপিএম? পরিষ্কার সিপিএম ওকে এখন রাখতে চায়, হাউ হাউ করছে। একটা যদি মুসলমান ছেলে বেরিয়ে যায় তাহলে মোল্লা ভোটটা আমরা আর পাবো না। আর তৃণমূল ভাবছে একটা যদি শিক্ষিত মুসলমান ছেলে, তাকে যদি পটিয়ে পাটিয়ে আনতে পারি, তাহলে বিরাট বড় মুসলমান ভোট আমরা পেয়ে গেল। দুজনেরই কচু, কারুরই অপকার হয়নি, কারুরই উপকার হলো। আচ্ছা, যে নিয়ম অনুযায়ী এই রাজ্যে সরকার গঠন করতে হবে মে মাসে, আর আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে মে মাসে বিবাহ করবেন, এমনটাই বলেছেন। না, মে মাসে আমি কেন করব? মে মাসে করবেন না, তাহলে কবে বিবাহ করবেন? আপনি তো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি তো ছেলেদের বিয়ে করব না। অনেকে ছেলে বিয়ে করে, মেয়ে বিয়ে করে। ছেলে বিয়ে করার প্রসঙ্গ উঠছে কেন? আমি জিজ্ঞেস, কারণ অনেকে না প্রচুর ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। এখন প্রচুর আমাদের মানুষ বন্ধু হয়েছে, আচ্ছা, ঠিক আছে, তারা অনেকে ওগুলোকে সমর্থন করেন। তো আমার তাদের নিয়ে কিছু বলবো না, এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, পছন্দ। আমি বিয়ে করলে একজন নারীকেই করবো। এবার হয়টা কি, যে যন্ত্রণা না পশ্চিমবঙ্গে চলছে, রোজ এত মানুষের সঙ্গে মিট করি, বিশ্বাস করুন, যখন এই গান্ধী মূর্তির পদদেশে আর
মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যখন এই ছেলে মেয়েগুলো যখন খেতে না পেয়ে, যাদের চাকরি বাকরি চুরি হয়েছে, চাকরি পাচ্ছে না, ওরা যখন বসে থাকতো, হিন্দু মুসলমান প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি কি তাদের সঙ্গে দেখা করতে যেতাম? আমার না কষ্ট লাগতো। আমি সেখানে একটি মেয়েকে দেখেছিলাম ধর্ণা দিতে দিতে বসে থাকতে থাকতে সেই মাটা প্রেগনেন্টও হয়েছে, প্রেগনেন্ট অবস্থায় বসেছে, তারপর কোলে বাচ্চা নিয়েও তাকে বসে থাকতে দেখেছি। আমি দেখেছি বিয়ের বয়স বেরিয়ে যাচ্ছে এই ছেলে মেয়েগুলোর, চুলে সাদা রং ধরে গেল। আমার একটু খারাপ লাগে এসব দেখলে। বিবাহটা তো শুধুমাত্র সন্তান উৎপাদনের একটি সামাজিক পদ্ধতি নয়, তার অনেক বড় মানে আছে। তাহলে বিজেপি যখন আসবে তখন তো অনেকটাই আপনার কথা অনুযায়ী অনেকটাই দেখুন, পরিষ্কার 2026-এর এই যে লড়াইটা বিজেপির সঙ্গে যে এত মানুষ এসেছেন, এই লড়াইটা বিজেপির লড়াই নয়, এটা পশ্চিমবঙ্গকে বাঁচাবার লড়াই। আপনারা বোঝবার চেষ্টা করুন, বর্ডার খুলে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সিমির মতো নিষিদ্ধ সংগঠনের লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যসভার মেম্বার করেছিল। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এইখান দিয়ে জঙ্গিরা ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম, তারা পশ্চিমবঙ্গে যে জেহাদি শক্তি, ওইদিকে যারা জামাত, খেয়াল করে রেখে দিন, বাংলাদেশে মুসলমান মানুষই জামাতের মতো উগ্র ইসলামিক দলকে, কট্টরবাদী দল, যারা মেয়েদের বোরখার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, যারা গান বাজনা শিল্প সাহিত্যকে খতম করে দেওয়ার চেষ্টা করে, যারা পাকিস্তানকে বাবা হিসেবে মানে, যারা শেখ মুজিবকে হত্যা করেছিল, যারাই মানুষ খেপিয়ে শেখ মুজিব থেকে শুরু করে যাদের যাদেরই অবদান ছিল মুক্তিযুদ্ধে, ভারতের সাহায্যে যা তারা জিতেছিল, ভারত বিদ্বেষী এরা, তারা জিতেছে কোথায়? কিছু সিট। বাংলাদেশের মানুষ কিন্তু এই জামাতের পক্ষে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে বিএনপির পক্ষে। কিন্তু এই জামাত যে দলটা, জামাতে ইসলাম, কট্টর ইসলামিক মৌলবাদী দল, যারা হিন্দু মেরে উল্লাস করে, তারা জিতেছে পশ্চিমবঙ্গের লাগোয়া বর্ডার এলাকাগুলোতে। কি মানে বুঝছেন? দয়া করে সেগুলোকে নিয়ে টপিক করুন। তারা এইখানেও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোটার কার্ড দিয়েছে, এখনো বহু লোককে তারা রেখে দিয়েছে লোকাল পুলিশকে পয়সা দিয়ে, এই উগ্রবাদী লোক এখানে ঘোরে। প্লিজ ট্রাই টু ফিল দ্য ডেঞ্জার। তাই 26-এর নির্বাচন বিজেপি জেতার নির্বাচন নয়, পশ্চিমবঙ্গ বাঁচার নির্বাচন। এবার সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, তাদের পরীক্ষা করেছে, বাকি দুজনকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আর তৃতীয় এই তৃণমূলকে প্রত্যাখ্যান করার পথে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। তারা জানেন যে সারা ভারতবর্ষের মানুষ নির্বোধ নয়। প্রত্যেকটা অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কি কি ডেভেলপমেন্ট হয়েছে। তারা চায় পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টটা ঘটাতে, তারা চায় পশ্চিমবঙ্গে লাগাতার ঘুম থেকে উঠে রাত অব্দি টিভিতে চুরির খবর না দেখতে, নেতা মন্ত্রীদের চুরি করে জেলে যেতে না দেখতে, যা অন্য রাজ্যে হয় না। রক্তপাতহীন ভোটে বিজেপিকে জেতাচ্ছে হিন্দু মুসলমানেরা। তারা চাইছে সরকারটা পাল্টে নিজেরা বাঁচতে। আপনারা দেখে দিয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে থাকতে পারছে না, তৃণমূল নেতা বলে দিচ্ছে পরিষ্কার বাড়ি আমায় দিয়ে দাও। সো ইটস সো ডেঞ্জারাস। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যে ঘটনা ঘটছে, এখান থেকে নিষ্কৃতি পাওয়াটাই 26-এর ভোট। এবং আমরা চাই যে পরিষ্কার ভেজালহীন ভোট হোক, যোগ্য ভোটারেরা ভোট দিক, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করুক নিরাপত্তা, মানুষ ভোট দেবে এবং ছুঁড়ে ফেলে দেবে এই চোর দলটাকে। একেবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুঝতেই পারছেন যে এইবারে 26-এর যে ভোট, সেই ভোটে বিজেপির ভাবনা যে বাংলাকে বাঁচাতে হবে, এমনটাই কিন্তু কার্যত তুলে ধরলেন রুদ্রনীল ঘোষ। তিনি এমনটাই জানালেন। এবং আপনারা বরাবরই যাবতীয় যা খবর, গুরুত্বপূর্ণ আপডেট পেয়েই থাকেন এই ক্লিক অ্যান্ড বিটে। তেমনই নজর রাখুন এই ক্লিক অ্যান্ড বিটে। এখন এই পর্যন্তই, নমস্কার।